প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি গৌরাঙ্গ কুমার সাহা, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসগুলোতে ষষ্ঠ অধ্যায় জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সপ্তম অধ্যায় খতিয়ান নিয়ে আলোচনা করব। তো আসলে খতিয়ান জিনিসটা কি? খতিয়ান জিনিসটা হচ্ছে কি যে সমজাতীয় হিসাবগুলোকে একটি শিরোনামের মাধ্যমে উপস্থাপন করা, অর্থাৎ কি যে বিবরণের মাধ্যমে একটি সমজাতীয় হিসাবগুলোকে একটি শিরোনামের মাধ্যমে একটা ছকে উপস্থাপন করা হয় তাকে বলা হয় কি খতিয়ান। তো আসি, দেখো আমরা প্রথমেই বলেছি কি বলেছি যে হিসাব বিজ্ঞান হচ্ছে কি, আমরা যখন শুরুর দিকে তোমাদের পড়াইছি তখন বলেছিলাম যে হিসাব বিজ্ঞান কি। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ তথ্য ব্যবস্থা। এই তথ্য ব্যবস্থায় তথ্যগুলো কি করা হয়? সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুশৃঙ্খলভাবে উপস্থাপন করা হয়। এই উপস্থাপন করা হয় কাদের জন্য? এর ব্যবহারকারীদের জন্য। তাহলে হিসাব তথ্যের ব্যবহারকারী কারা? হিসাব তথ্যের ব্যবহারকারী হচ্ছে মালিক, সরকার, পাওনাদার, বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তি। তাহলে এরা আমাদের যখন তথ্যগুলো ব্যবহার করবে, সেই ব্যবহারকৃত তথ্যগুলো অবশ্যই সুশৃঙ্খল হতে হবে। এলোমেলো তথ্য যদি আমরা উপস্থাপন করি তাহলে কিন্তু মানুষ সেই তথ্যটা সুন্দরভাবে বুঝতে পারবে না। তো আমরা বলেছি যে হিসাব বিজ্ঞানের কাজই হচ্ছে কি, যে তথ্যগুলো, ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যগুলো সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, সুচারু রূপে উপস্থাপন করা। তো এখানে দৈনন্দিন লেনদেনগুলোকে আমরা কি করি? প্রথমেই জাবেদায় লিপিবদ্ধ করি। জাবেদায় লিপিবদ্ধ করি। এই জাবেদায় লিপিবদ্ধ করার পরে আমরা কি করি? খতিয়ানে স্থানান্তর করি। কেন স্থানান্তর করি? ধরো আমাদের 1 তারিখে পণ্য ক্রয় করা হলো, আবার 10 তারিখে পণ্য ক্রয় করা হলো, আবার 25 তারিখেও পণ্য ক্রয় করা হলো। তাহলে এই যে বারবার ক্রয় করা হলো, কখন কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে, আমরা যদি একটা শিরোনামের মাধ্যমে মোট ক্রয় মূল্যটা নির্ণয় না করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে মোট কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে। এলোমেলো তথ্য থাকবে। তাহলে এই জন্যই আমাদের কি করতে হবে? খতিয়ানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে, এর উদ্বৃত্ত তৈরি করতে হবে। অর্থাৎ কি, দেখো তুমি যদি তোমার বই পুস্তকগুলো কোথায় রাখো? টেবিলে, পড়ার টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখো। তোমার কাপড় চোপড়গুলো তোমার ওয়ারড্রপে সুন্দর করে সাজিয়ে রাখো। তাহলে এই যে একই জিনিস, তুমি কি পড়ার টেবিলে তোমার পোশাক পরিচ্ছদ রাখবে? না, কখনোই না। আমরা কি করি? পড়ার টেবিলে বই পুস্তক রাখি আর আমাদের পোশাক পরিচ্ছদ রাখার জায়গা আলাদা। তাহলে এই যে সমজাতীয় জিনিসগুলোকে একসাথে সাজানো, এই সাজানোটাই আসলে এখানে খতিয়ান। তো আমাদের হিসাব মোট 5 প্রকার। এই 5টা হিসাবকে, সমজাতীয় হিসাবগুলোকে একই শিরোনামে, একটা শিরোনাম দিয়ে সেই শিরোনামে কি করব? আমরা সুন্দর করে তারিখের ক্রম অনুযায়ী উপস্থাপন করব। এই উপস্থাপন করাটাকেই আমরা বলবো আসলে খতিয়ান। তো এখানে দেখো, খতিয়ান আমরা 2টা পদ্ধতিতে উপস্থাপন করে থাকি, 2টা ছকের মাধ্যমে উপস্থাপন করা হয়। একটাকে কি বলা হয়? টি ছক। একটাকে বলা হয় কি? টি ছক। এটা 1। 2 নম্বরে বলা হয় কি? চলমান জের ছক। এই 2টা পদ্ধতিতে আমরা খতিয়ানকে উপস্থাপন করে থাকি। তো আমরা আজকে দুই পদ্ধতি আমরা দেখব যে কিভাবে আসলে টি ছক করা হয়, কিভাবে চলমান জের ছক করা হয়। তো এর আগে আমরা আরেকটু বলি, খতিয়ানের কিন্তু এটা উপস্থাপনের পদ্ধতি, যে আমরা টি ছক এবং চলমান জের ছক এই 2টা পদ্ধতিতে আমরা উপস্থাপন করতে পারি। তো এবার আসি যে এই খতিয়ানটা আসলে 2 প্রকার। একটা হচ্ছে কি সাধারণ খতিয়ান, আর একটা হচ্ছে কি সহকারী খতিয়ান। তাহলে সাধারণ খতিয়ান কাকে বলে আর সহকারী খতিয়ানই বা কাকে বলে? সাধারণ খতিয়ান হচ্ছে যখন আমরা বাকিতে পণ্য ক্রয় বা বিক্রয় করব। যদি বাকিতে পণ্য বিক্রয় করি তাহলে কিসের সৃষ্টি হয়? দেনাদার। আবার বাকিতে যদি ক্রয় করি তাহলে কিসের সৃষ্টি হয়? পাওনাদার। তো আমরা কোনো এক ব্যক্তি বা একক ব্যক্তির নিকট থেকে কিন্তু পণ্য ক্রয় করি না, আবার কোনো একজন ব্যক্তির কাছেও পণ্য বিক্রয় করি না।
বহু মানুষের কাছে পণ্য বিক্রয় করি, আবার বহু মানুষের কাছ থেকে পণ্য ক্রয় করে থাকি। তাহলে এই যে আমরা যখন পণ্য বাকিতে ক্রয় করব, তখন যাদের কাছ থেকে ক্রয় করব তাদের সবাইকেই আমরা বলবো দেনাদার, আর যাদের কাছে বাকি বিক্রি করব তাদের সবাইকেই আমরা বলবো পাওনাদার। যখন দেনাদার নামক হিসাব দিয়ে, দেনাদার নাম শিরোনাম দিয়ে যখন খতিয়ান প্রস্তুত করব, তখন দেনাদার বা পাওনাদার শিরোনাম দিয়ে যখন খতিয়ান প্রস্তুত করব, অর্থাৎ মোট দেনাদার বা মোট পাওনাদারের জন্য যে খতিয়ান প্রস্তুত করব সেটাকে বলা হবে সাধারণ খতিয়ান। আর সহকারী খতিয়ান কি? আমরা দেনাদার বিভিন্ন ব্যক্তি, এই বিভিন্ন ব্যক্তির পৃথক পৃথক দেনাদার বা পাওনাদারের পৃথক পৃথক নামে বা স্বতন্ত্র নামে যে খতিয়ান প্রস্তুত করা হবে, অর্থাৎ প্রত্যেক দেনাদার বা পাওনাদারের জন্য পৃথক পৃথক যে খতিয়ান প্রস্তুত করা হয় সেই খতিয়ানকে বলা হবে সহকারী খতিয়ান। তো এখন আমরা শুরুতেই আগে আসি কিভাবে টি ছক প্রস্তুত করতে হয়। তো আমরা দেখি যে টি ছকটা আসলে কি জিনিস। আসলে টি ছকটা কিভাবে আমরা আঁকি। প্রথমেই টি ছক। দেখো আমাদের টি ছকের জন্য আমাদের দুইটা পার্শ্ব থাকে, একটা ডেবিট পার্শ্ব, একটা ক্রেডিট পার্শ্ব। এখানে প্রথমে আগে মাঝখানে আমরা ভাগ করে নেব। এই পাশে আমাদের টাকা, এখানে একটা চাবেদা পৃষ্ঠা, এই বাম পাশে একটা তারিখ, আর এখানে হবে বিবরণ। তাহলে এখানে কি হবে? তারিখ, বিবরণ, এখানে হবে যা প্রি মানে জাবেদা পৃষ্ঠা, আর এখানে হবে টাকা। এই পাশেও একই, এখানে যেরকম চারটে ঘর হয়েছে এখানেও একইভাবে চারটে ঘর। এখানে টাকার ঘর, একটা জাবেদা পৃষ্ঠার ঘর, একটা তারিখের ঘর। তাহলে এখানে লিখব কি? তারিখ, বিবরণ, জাপ্রি অর্থাৎ জাবেদা পৃষ্ঠা, আর হচ্ছে টাকা। বাম পাশকে আমরা বলবো ডেবিট, আর ডান পাশকে বলবো আমরা ক্রেডিট। তাহলে এটাই আসলে আমাদের টি ছক। টি ছকটা এরকম, একটা পার্শ্ব, এ পাশেও চারটা ঘর, এ পাশেও চারটা ঘর, মোট আমাদের 8টা কলাম। বাম পাশকে বলবো আমরা ডেবিট পার্শ্ব, ডান পাশকে বলবো আমরা ক্রেডিট পার্শ্ব। তাহলে এই ডেবিট পার্শ্ব এবং ক্রেডিট পার্শ্ব এইভাবে আমরা এখানে ছক করে আমরা একটা টি ছক এর মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে পারবো। এরপরে আসি, দেখো আমরা চলমান জের ছক কিভাবে আমরা চলমান জের ছক করতে পারি। এখানে চলমান জের ছক। তাহলে জাবেদার খতিয়ানের চলমান জের ছকটা কিভাবে প্রস্তুত করা হয়। তাহলে এখানে দেখো একইভাবে আমরা এখানে ঘর করব। এই ক্ষেত্রে চলমান জের আর টি ছকের কিছু পার্থক্য আছে। বাম পাশে একটা তারিখের ঘর থাকবে, ডান পাশে এখানে প্রথমে আগে জেরের একটা ঘর থাকবে। এটা হচ্ছে জেরের একটা ঘর, এক পাশে ডেবিট, একটা ক্রেডিট। এখানে থাকবে কি? জের, ডেবিট, এখানে হচ্ছে ক্রেডিট। এখানে আর একটা দুইটা ঘর, একটা জাবেদা পৃষ্ঠা। তাহলে এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা, এখানে হবে কি? ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা এটা উপরে টি ছক, এটা জের ছক। এখানে আমাদের বাম পাশে একইভাবে তারিখ, আর এখানে বিবরণ। এখানে আমাদের 7টা কলাম। দেখো 1 2 3 4 5 6 7টা কলাম, আর এখানে থাকবে 8টা কলাম। তাহলে এই দুটার কিছু পার্থক্য আছে। আমরা অঙ্ক যখন করব তখন এর পার্থক্যগুলো আরো সুন্দর করে উপস্থাপন করব। তো আমরা এখন বুঝতে পেরেছি যে জাবেদার খতিয়ানের দুই ধরনের পদ্ধতিতে যে আমরা খতিয়ান উপস্থাপন করতে পারি। একটা হচ্ছে
টি ছক একটা চলমান জের ছক। আসলে চলমান জের ছককে বলা হয় আধুনিক পদ্ধতি। আমাদের বইগুলোতে এখন বেশিরভাগ ক্ষেত্রেই চলমান জের ছক ব্যবহার করা হয়েছে। তো আমরা দুই পদ্ধতি শিখবো, চলমান জের ছকও শিখবো, আবার টি ছকও শিখবো। তো প্রথমেই আমরা চলমান জের ছক কিভাবে প্রস্তুত করতে হয়, একটা অঙ্কে কিভাবে আমরা খতিয়ান প্রস্তুতের সময় চলমান জের ছক ব্যবহার করে খতিয়ান প্রস্তুত করতে পারি সেটা এখন দেখাবো। তো এখানে আমরা একটু মিশিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমরা যদি কয়েকটা লেনদেন এখানে দেখাই, আমরা কিন্তু বলেছি লেনদেনগুলোকে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে কি জাবেদা। জাবেদার পরে আমরা কি প্রস্তুত করব, খতিয়ান প্রস্তুত করব। জাবেদা থেকে আমরা খতিয়ান প্রস্তুত করব। তো আমরা এখানে কয়েকটা লেনদেন এর কথা বলে সেখানে তার জাবেদাটা কি হয় সেটা দেখাই, এবং তারপরে সেই জাবেদাটাকে কিভাবে পোস্টিং করা হয় খতিয়ানে সেই পোস্টিংটা আমরা এখানে দেখাবো। তাহলে ধরো 2019 জানুয়ারি 1, 2019 জানুয়ারি 1 মালিক নগদ 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা কি জাবেদাটা দেব, যেহেতু কারবারে টাকা এসেছে তাহলে নগদ টাকা আসলে নগদান হিসাব ডেবিট, আর কি মালিক নিয়ে এসেছে, মালিক যদি কারবারে কোনো কিছু প্রদান করে তাকে আমরা কি বলি, মূলধন বলি, তাহলে মূলধন হিসাব ক্রেডিট, সমপরিমাণ টাকা অর্থাৎ 50,000 টাকা। তো লিখি যে নগদান হিসাব ডেবিট কত টাকা, 50,000 টাকা। এরপরে মূলধন হিসাব ক্রেডিট, কত টাকা, 50,000 টাকা। এরপরে ধরো জানুয়ারি 5 তারিখ, 5 তারিখে পণ্য ক্রয় করা হলো, নগদে পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা। তাহলে টাকা আসলো না চলে গেল, টাকা চলে গেল, তাহলে নগদান কি হবে, ক্রেডিট হবে। আর কি জন্য টাকা চলে গেল, পণ্য ক্রয় করার কারণে। ক্রয় করলে আমরা ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে কি লিখবো এখানে, ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা। এবার আসে আর একটা দেখাই, জানুয়ারি ধরো 10 তারিখ নগদে পণ্য বিক্রয় করা হলো 30,000 টাকা, নগদে পণ্য বিক্রি করা হলো 30,000 টাকা। তাহলে পণ্য বিক্রি করলে আমাদের কাছে কি আসে, নগদ টাকা আসে। যদি নগদ টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট, আর কি কারণে আসছে, বিক্রয় করার কারণে আসছে, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেখি আমরা এখানে লিখি যে নগদান হিসাব ডেবিট কত, 30,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 30,000 টাকা। তো এখানে আমরা তিনটা জাবেদা দেখছি, এই তিনটা জাবেদা থেকে আমাদের খতিয়ান প্রস্তুত করতে হবে। যদি আমাদের নির্দিষ্ট করে বলে যে খতিয়ান প্রস্তুত করো, কিসের খতিয়ান, নগদান হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, তাহলে আমরা শুধুমাত্র সেই হিসাবের খতিয়ানটা প্রস্তুত করব। আর যদি আমাদের শুধু বলে যে উপরোক্ত লেনদেনগুলোর খতিয়ান প্রস্তুত করো, তাহলে এখানে প্রত্যেকটা হিসাবের খতিয়ান আমাদের প্রস্তুত করতে হবে। তো প্রথমেই আমরা কি করব, এখানে আমরা নগদান হিসাবটা প্রস্তুত করে দেখাই। তাহলে এখানে যদি আমরা লিখি নগদান হিসাব, আসলে এখানে আমাদের কি লিখতে হয়, হিসাবের শিরোনাম, হিসাবের যে শিরোনাম সেটা লিখতে হয়। আর ডান পাশে হিসাবের কোড নং, আমরা যদি কোড দিয়ে লিখি তাহলে এখানে ইচ্ছা করলে কোনো কিছু না লিখলেও চলে।
তো আমরা কোড নং লিখলাম, লিখে আপাতত ফাঁকা রাখলাম, আমরা কিছুই লিখলাম না এখানে, হিসাবের কোড নং ফাঁকা। তো এখন দেখো আমরা যেহেতু এই ছকটা তৈরি করাই আছে, এই ছকেই আমরা কিভাবে এই খতিয়ানগুলো কিভাবে পোস্টিং দেওয়া যায়, খতিয়ানে নগদান হিসাবে কিভাবে এই লেনদেনগুলো পোস্টিং দেওয়া যায় সেটা আমরা দেখাবো। আমাদের এখানে 2000 তারিখটা কত, 2019। প্রথমেই কত আছে, জানুয়ারি 1, তাহলে লিখলাম জানুয়ারি 1। আসলে জাবেদা থেকে যখন খতিয়ান প্রস্তুত করা হয় তখন আমরা আসলে কি করি, যে এই কার খতিয়ান প্রস্তুত করতেছি, নগদান হিসাব প্রস্তুত করছি। তাহলে কখনোই এই নগদান হিসাব লিখবো না, যার হিসাবটা প্রস্তুত করছি সেই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে আমরা ক্রেডিট পক্ষটা লিখবো, কিন্তু টাকাটা লিখবো ডেবিটে। কি বললাম, যে হিসাব প্রস্তুত করছি সেই হিসাবের বিপরীতে কি হিসাব আছে সেই হিসাবটা আসলে এখানে লিখতে হয়। যেমন এখানে 1 তারিখে আমাদের কি আছে, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদানের বিপরীত পক্ষ কি, মূলধন, আমরা এখানে লিখবো মূলধন হিসাব। আর টাকাটা ঠিকই নগদ যেহেতু ডেবিটে, এই জন্য টাকাটা আমরা কি লিখবো, ডেবিটে। কত, 50,000। তাহলে এই জেরের ঘরেও হবে কত, 50,000। এরপরের এন্ট্রিটা আমরা কিভাবে করি সেটা আমরা এখানে দেখাবো। এরপরে দেখো জানুয়ারি 5 তারিখে, তাহলে এখানে লিখলাম জানুয়ারি 5 তারিখে নগদ আছে কি, ক্রেডিট, তার বিপরীত পক্ষ কি, ক্রয় হিসাব। তাহলে আমরা এখানে কি লিখবো, ক্রয় হিসাব। কিন্তু এখানে দেখো নগদটা ছিল কি, ডেবিটে, আর এখানে নগদটা কি, ক্রেডিটে। তাহলে টাকাটা আমি কোথায় লিখবো, ক্রেডিটে। কত টাকা, 20,000 টাকা। আমি টাকা লিখলাম ক্রেডিটে 20,000 টাকা। কিন্তু এখন আমাদের দেখার বিষয়, আমরা পোস্টিং দিয়েছি কি, ক্রেডিট, আর জের আছে কি, ব্যালেন্সটা আমার আছে ডেবিট। যখনই বিপরীত হবে তখনই কি করতে হবে, বিয়োগ হবে। আর যখনই একই পক্ষ হবে, অর্থাৎ কি জেরেও ডেবিট পোস্টিংও ডেবিট, তাহলে যোগ করতে হয়। আর যদি পোস্টিং ক্রেডিট হয়, জের ডেবিট হয়, তাহলে বিপরীত হলেই বিয়োগ করতে হয়। তো এখানে দেখো ব্যালেন্স বা জের আছে আমাদের কি, ডেবিট, আর আমার পোস্টিং হয়েছে কি, ক্রেডিট। তাহলে এটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 50,000 থেকে 20,000 চলে গেলে 30,000 টাকা। এরপরে আমাদের জানুয়ারি 10 কি আছে, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদের বিপরীত পক্ষ কি, বিক্রয়। তাহলে আমরা কি লিখবো, বিক্রয় হিসাব। টাকাটা 30,000, কিন্তু নগদটা কি আছে, ডেবিটে, এই জন্য আমরা টাকাটা লিখবো ডেবিটে 30,000। দেখো এখানে 30,000 আছে, 30,000 লিখলাম। তো এখানে জেরটাও আমার ডেবিট, পোস্টিংটাও হয়েছে ডেবিট, জেরও ডেবিট পোস্টিংও ডেবিট। তাহলে আমাদের কি একই হলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা এই 30,000 আর এই 30,000 মোট কত হলো, 60,000। তো প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এই তথ্যটা বুঝতে পেরেছো। আমরা কি করেছি, প্রথম পোস্টিংটা কি হয়, ডেবিটে থাকলে জেরের ঘরেও ডেবিট হবে। তার পরবর্তী পোস্টিং যদি আমাদের ক্রেডিট হয় আর যদি জের ডেবিট থাকে, তাহলে ভিন্ন হলেই আমাদের কি করতে হয়, বিয়োগ করতে হয়। যেমন এখানে পোস্টিং ক্রেডিট, আমাদের ব্যালেন্স ছিল ডেবিট, তাহলে বিয়োগ করে আমাদের কত লিখলাম, 30,000 টাকা। আবার এখানে দেখো বিক্রয়ের ক্ষেত্রে পোস্টিংটা আমাদের কি, ডেবিট, আমাদের ব্যালেন্সটাও ছিল ডেবিট বা জেড ছিল ডেবিট, তাহলে দুইটাই ডেবিট হওয়ার কারণে এখানে যোগফল আমাদের কত হলো, 60,000 টাকা। তাহলে আমাদের এইভাবে পোস্টিংটা করতে হয়। আর একটা গুরুত্বপূর্ণ কথা, জাবেদার ক্ষেত্রে আমাদের কোনো সমস্যাই নাই, কিন্তু খতিয়ানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে কি, আমরা যে হিসাবটা প্রস্তুত করব এখানে লেখার সময় তার বিপরীত পক্ষ, অর্থাৎ কি আমরা এখানে দেখো, এখানে আমরা নগদান হিসাব আছে, আমরা এই নগদান হিসাব প্রস্তুত করছি, নগদানের বিপরীত মূলধন আছে, মূলধন হিসাবটা লিখেছি। আবার দেখো এখানে ক্রয়ের বিপরীত, নগদানের বিপরীত আছে ক্রয়, আমরা এখানে ক্রয় হিসাবটা লিখেছি। কিন্তু টাকাটা কিন্তু দেখতে হবে যে নগদ যদি ডেবিট হয় তাহলে টাকাও ডেবিট হবে, নগদ যদি ক্রেডিট হয়, অর্থাৎ কি যার হিসাব প্রস্তুত করছি সেই হিসাবটা যদি ডেবিট হয় তাহলে টাকাটা ডেবিটের ঘরেই পোস্টিং দিতে হবে। এখন পোস্টিং দেওয়ার পরে জের যদি ডেবিট হয় আর যদি পোস্টিংও ডেবিট হয় তাহলে যোগ করতে হবে। আর যদি পোস্টিং এবং জের ভিন্ন হয়, অর্থাৎ কি জের ডেবিট পোস্টিং ক্রেডিট, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে 20,000 টাকা পোস্টিং ক্রেডিট করার কারণে 50 থেকে 20 বিয়োগ করে আমরা 30,000 লিখেছি। আর এখানে পোস্টিং ডেবিট এর জেরো ডেবিট, তাহলে দুইটাই ডেবিট হওয়ার কারণে 30,000 আর 30,000 মিলে 60,000 টাকা লিখেছি। তো আমার মনে হয়
যে আমরা এই চলমান জের ছকটা কিছুটা বুঝতে পেরেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই আগে এই তথ্যগুলো ভালো করে পড়বে এবং বই দেখবে, উদাহরণগুলো দেখবে, কিভাবে আমরা চলমান জের ছকের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে পারি এটা তোমাদেরকে আজকে দেখালাম। আগামী দিন তোমাদেরকে টি ছক কিভাবে প্রস্তুত করতে হয় এবং আমরা টি ছক প্রস্তুতের পদ্ধতি দেখিয়ে একটা সৃজনশীল প্রশ্ন করব। তো আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো। থ্যাংক ইউ অল।